FATF কিংবা অন্যান্য যে ইন্টারন্যাশনাল কনভেনশনগুলো আছে, ইভেন টু অ্যান এক্সটেন্ট ভিয়েনা কনভেনশনও, এই জিনিসগুলো, এই গ্লোবাল রেগুলেশনগুলো কিন্তু করা হয়েছে স্যাংশন বাস্টিং প্রিভেন্ট করার জন্য, টেররিস্ট ফাইন্যান্সিং প্রিভেন্ট করার জন্য। এই স্ট্রাকচারের মধ্যে কোথাও কিন্তু আমরা যেটাকে অর্থ পাচার বলি, উইচ ইজ এনি ফর্ম অফ ক্যাপিটাল ট্রান্সফার, সেটা কিন্তু এটার মধ্যে নাই। যেই কারণে আপনি এই প্যারাডাইমগুলোতে যখন আপনি অপারেট করবেন, তখন কিন্তু ওই ফিল্টারে কখনো আপনি যেটাকে অর্থ পাচার বলছেন সেটা কিন্তু হবে না। কারণ এখানে আমি একটা ছোট একটা স্ট্রাকচারাল ডেফিনেশনাল প্রবলেমের কথা বলি। দেখুন, আমি একটা জিনিস কিনলাম $100 দিয়ে, আপনি মনে করলেন যে এটার দাম হওয়া উচিত $80, খুব ভালো কথা। কিন্তু আমি যখন মার্কেটে যাচ্ছি, আমি কিন্তু $80 কিনতে পারিনি। কিন্তু তখন যেটা হবে যে আপনি ফিল্টারে যখন আপনি বলবেন যে না, এটা তো $80 দিয়ে কেনার কথা ছিল, এটা উনি $100 কিনলেন কেন, তাহলে $20 নিশ্চয়ই অর্থ পাচার হয়েছে। সো এই যে কন্ট্রাকচুয়াল স্ট্রাকচার, এই স্যাংটিটিটা যদি আপনি না মানেন, তখন কিন্তু আপনি একটা অন্য এরিয়াতে চলে গেছেন। এবং গোয়িং ব্যাক টু আমি ইনিশিয়ালি যেটা বলছিলাম, দেখুন জিএফআইয়ের যে এস্টিমেট যেটা, এটা কেন আমাদের জন্য রেলেভেন্ট? কারণ দেখুন, জিএফআই এস্টিমেট বলছে 2009 থেকে 15 পর্যন্ত টোটাল ট্রান্সফার হচ্ছে $5.9 বিলিয়ন, যেটা বাংলাদেশের ওই পিরিয়ডের ইম্পোর্ট এবং এক্সপোর্ট ট্রেডের 5%ও না। সেই ক্ষেত্রে আমরা কোন কারণে বলতেছি যে এটা হচ্ছে আমাদের টোটাল ট্রেডের 75% কিংবা 15% কিংবা হোয়াট এভার? এই ফিগারটা তো 5%ও না, এবং 5% তো আমি আপনাকে বলে দিচ্ছি এটা 5% না, এটা প্রবাবলি আ ফ্র্যাকশন অফ দ্যাট 5%। এইটা বলার কারণটা হচ্ছে, দেখুন বাংলাদেশের কনটেক্সটে আমাদের সবচেয়ে বড় সোর্স অফ মানি লন্ডারিং, সবচেয়ে বড় সোর্স অফ ইলিসিট ট্রান্সফার হচ্ছে হুন্ডি। এবং হুন্ডির সোর্সটা কি? হুন্ডির সোর্সটা হচ্ছে আমাদের যে মানে প্রায় 1 থেকে 1.5 কোটি ওভারসিজ ওয়ার্কাররা আছেন, তারা যখন দেশে টাকা পাঠাচ্ছেন, তার একটা অংশ আসছে ব্যাংকিং চ্যানেলে, বাকি অংশটা চলে যাচ্ছে হুন্ডিতে। হুন্ডিতে আসছে মানে কি? এই টাকাটা তো কখনো বাংলাদেশে আসেই না, আপনি কোনো ট্রেড ফ্লোতে এটা আপনি পাবেন না। এবং এই ভলিউমটা যদি, ব্যাপারটা যদি এরকম হয় যে জিএফআই হিসাব অনুসারেই 9 বছরে ট্রান্সফার হয় $6 বিলিয়ন, সেক্ষেত্রে আমি তো বলবো হুন্ডিতে হয়তো বা আসলে এটা তার 10 গুণ বড়। সো এই কনটেক্সটে আপনাকে স্ট্রাকচারটা চিন্তা করতে হবে। আপনি যদি এটা প্রিভেন্ট করতে চান, আপনাকে তাহলে ফোকাসটা কোথায় করতে হবে? আপনাকে ফোকাস করতে হবে ট্রেড রেস্ট্রিকশনে না, আপনাকে ফোকাস করতে হবে এই যে ইলিসিট অন্যান্য যে ট্রান্সফার মেকানিজম যেগুলো আছে। হুন্ডি মেকানিজম কী হয় এটা কিন্তু মোটামুটি সবাই জানে, আপনাকে ওই জায়গাটায় হাত দিতে হবে। তো ওটা না করে আপনি ট্রেড কন্ট্রোল করার নাম করে যদি আপনি এক্সট্রা লেয়ার্স অফ কন্ট্রোল বসাতে চান, এবং এই কন্ট্রোলটা আপনি বসাচ্ছেন এমন একটা সিস্টেমের আন্ডারে যেটা তৈরি করা হয়েছে ফর এ কমপ্লিটলি ডিফারেন্ট পারপাস, টেরোরিজম এবং অ্যাকচুয়াল ড্রাগ মানি লন্ডারিংয়ের জন্য। আমি বহু বছর ইন্টারন্যাশনাল ব্যাংকিংয়ে কাজ করেছি। দেখুন, আমাদের যতগুলো ফিল্টার আছে, এগুলোর প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে টু ট্রেস মানি ফ্লো ফ্রম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস লাইক কিডন্যাপিং, ড্রাগ ট্রাফিকিং, এগুলো। এবং এটার সাথে সাথে যেগুলো আছে সেটা হচ্ছে স্যাংশন বাস্টিং। এটা কোথাও কিন্তু এই ফিল্টারগুলোকে গ্লোবালি, এই ফিল্টারগুলোকে আপনার ট্রেড বেসড মানি লন্ডারিং কিংবা ইনভয়েস মিসপ্রাইসিং এইসব গল্পে কোথাও আনা হয় না। এই সিস্টেমটা নাই। এটা এখন যদি আমরা নিজেরা বসাতে চাই, তাহলে আপনাকে এমন একটা সিচুয়েশন করতে হবে যে একজন সরকারি কর্মকর্তা আমাকে বসে বলে দিবেন যে আমাদের যে প্রায় 20-30 হাজার এইচএস কোড আছে, তার কোনটার দাম কত, আমি কত ডলার এক্সপোর্ট করতে পারবো, কত ডলার ইম্পোর্ট করতে পারবো। এটা সম্ভব না। সেটা যদি আমরা করতে চাই, তাহলে দেখা যাবে যে আমাদের দেশ থেকে ট্রেড করাটা সম্ভব থাকবে না আর। এই কথাগুলো কেন বলছি? কারণ দেখুন, পলিসি মেকিং এবং অবজেক্টিভের ফোকাসের সাথে বাকি যে প্রসেসগুলো আছে সেটা যদি অ্যালাইন্ড না থাকে, এটা কখনোই কাজ করে না আমাদের পার্সপেক্টিভে। সেক্ষেত্রে আমরা যদি আসলে মানি লন্ডারিং আটকাতে চাই, ইলিসিট ট্রান্সফার, ফাইন্যান্সিয়াল ট্রান্সফার আটকাতে চাই, আমাদের ফোকাস করা উচিত হুন্ডির মেকানিজম, নট অন নর্মাল ট্রেড। নর্মাল ট্রেডের ব্যাপারটা কিন্তু আরেকটু যদি আমি বলি যে দেখুন, আমাদের একটা বড় সমস্যা ছিল সবসময় যে আমাদের কাস্টমসে আমরা অ্যাসাইকুডা ডেটাবেস যেটা, কিংবা আমাদের যে WTO ভ্যালুয়েশন এগ্রিমেন্ট যেটা, এই দুটো কখনো আমরা ইমপ্লিমেন্ট করিনি। আপনি যখনই এটা ইমপ্লিমেন্ট করবেন, তখনই কিন্তু আমার এই যে মিসপ্রাইসিং ইন ইম্পোর্টস, এটার সাথে সাথে চলে যাবে। মানে একটা এক্সাম্পল দিই, এখন মানুষ আন্ডার ইনভয়েস করার ইনসেন্টিভটা কি? আন্ডার ইম্পোর্টের সময় আন্ডার ইনভয়েস করা হয় যাতে ট্যাক্স কম দিতে হয়। আপনি যদি WTO ভ্যালুয়েশন এগ্রিমেন্টে যদি আপনি সাইন আপ করেন, আপনি যদি আপনার অ্যাসাইকুডা ভ্যালুয়েশন মেকানিজম কাজ করেন, তখন এটা আসলে ইরেলেভেন্ট হয়ে যাবে। কারণ আমি যদি $5 জিনিস যদি আমি $2 দিয়েও আনি, তাইলেও আমাকে $5 উপরেই ট্যাক্স দিতে হবে। সো এই সিস্টেমগুলো, এগুলো কিন্তু আপাত দৃষ্টিতে ইন্টার রিলেটেড মনে হয় না,
কিন্তু এটা কিন্তু আসল ড্রাইভার। আর ব্যবসায়ীরা কিন্তু আসলে ট্রান্সফার করে, যে ক্যাপিটাল ট্রান্সফার যদি আমি বলি, দেখুন আমি বাংলাদেশে ব্যবসা করি, আমাদের পরিচিত বন্ধুবান্ধব অনেকে আসলে অন্যান্য পৃথিবীর অনেক দেশে ব্যবসা করেন, কিন্তু বাংলাদেশে আমরা যেভাবে ব্যবসা করে যে রিটার্নটা বের করতে পারি, আমি আপনাকে লিখে দিতে পারি আমি পৃথিবীর আরেক দেশে গিয়ে ওটা আমি পারবো না, কারণ ওই মার্কেট স্কিলস আমার নেই। সো আমার জন্যে ক্যাপিটাল ট্রান্সফারটা করে লাভটা কি? কোনো লাভ নেই। যেই কারণে আসলে মানি লন্ডারিং কিন্তু বাংলাদেশ থেকে ইকোনমিক পারপাসে কখনো হয় না। এটা হতে পারে যে হ্যাঁ, কারো ইল গটেন ওয়েলথ, যেটা ইলিগালি অ্যাকোয়ার্ড, সেটা হাইড করার জন্য হতে পারে, কিন্তু লিগালি অ্যাকোয়ার্ড ওয়েলথ কারো আসলে বিদেশে পার্ক করার খুব একটা বিশেষ কারণ নেই।